হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হেভেন চ্যানেলে আমি মধুমিতা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো রয়েছেন, সাথে আপনাদের বাগানের সমস্ত গাছপালা অনেক বেশি স্বাস্থ্যবান আর ভালো রয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা সুন্দরভাবে তুলসী গাছ লাগাতে পারি, আর তুলসী গাছের সমস্ত সমস্যার সমাধানও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তুলসী গাছ বাড়িতে সবাই কম বেশি লাগান বাড়িতে। আর তুলসী গাছের মেন যে সমস্ত সমস্যাগুলি হয়, কিছুদিন লাগাবার পরে পাতা ছোট হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, হলুদ হয়ে পাতা ঝরে পড়া, গাছের বৃদ্ধির ও কম হওয়া, এই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তার আগে চলুন বাগানের কিছু গ্লিমস দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাগানে যারা করেন কম বেশি তারা সকলেই জানেন যে বাগান করা, গাছ লাগানো, দানা থেকে চারা তৈরি, এগুলো যেমন একটি কাজ, তেমনই একটা অতি গুরুত্বপূর্ণ কাজ হলো বাগানকে পরিষ্কার রাখা। এই দেখুন, বাগানে কদিন ছাড়া ছাড়াই এই পরিমাণে পাতা, শুকনো পাতা, মাটি এক গাদা এক জায়গায় জড়ো হয়ে যায়। সমস্তগুলোকে আমি ঝাড় দিয়ে এরকম একটি বালতির মধ্যে সংগ্রহ করে রাখি। এই দেখুন, বালতির নিচে একটি টিস্যু পেপারের সাহায্যে ড্রেনেজ হোলটাকে বন্ধ করে নিয়েছি। এবার যত উপরের দিকে বড় বড় পাতাগুলিকে সমস্ত গাছে বালতির নিচের দিকে দেব, আর উপর দিকে একদম গুঁড়ো গুঁড়ো অংশগুলো দিয়ে উপর থেকে জল দিয়ে দিতে হবে। এইভাবে রেখে দেওয়ার ঠিক 15 দিনের মধ্যেই এই জিনিসটা একটি ভালো সারে পরিণত হবে। তারপরে এই বালতির মধ্যেই অন্য কোনো গাছ লাগাবো, নয়তো এই বালতিটার মধ্যে থেকে এই সমস্ত কম্পোস্টকে অন্য কোনো একটি পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে গাছ লাগাবো। আমি এইভাবেই গাছ লাগাই, আর আমার গাছ মোটের উপরে ভালো হেলদি আর স্বাস্থ্যবানই থাকে। এই দেখুন, এইভাবে গাছ লাগানোর অনেক বেশি উপকারিতা আছে। দেখুন, আমরা যে সমস্ত মাটির মধ্যে সার প্রয়োগ করি, গোবর সার, ভার্মি কম্পোস্ট, তারপরে কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যত কিছু সার আমরা ব্যবহার করি তা আমাদের মাটির মধ্যে থাকে। আর যখন আমরা গাছের গোড়ায় জল দিই, ওইগুলোই জলের সাথে ধুলো বালি হয়ে ড্রেনেজ হোল থেকে বেরিয়ে আসে। সেইগুলোকেই আবার যদি আমরা ঝাড় দিয়ে এইভাবে কালেক্ট করি, তাহলে এটা থেকেও খুবই উত্তম মানের একটি সার তৈরি হয়। এই দেখুন, এবার আপনারা চাইলে এর মধ্যে সবজির খোসাকেও অ্যাড করতে পারেন। চলুন দেখে নিই বাগানের আরও কিছু গাছপালা। এই দেখুন, এই গামলাটার মধ্যে সর্ষে শাক লাগিয়েছিলাম। শাকগুলো বেশ ঘন হয়ে গেছে, আর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। গাছগুলি বড়ও হবে আস্তে আস্তে। এই দিকে দেখুন, এটি হলো পেঁয়াজের গাছ, ওদিকটায় ছিল লাল শাকের গাছ, এইটা পেঁয়াজের গাছ। পেঁয়াজের গাছটাও খুব সুন্দরভাবে বাড়ছে। এবার দেখুন আমার বেগুন গাছে কেমন বেগুন ধরা চালু হয়েছে। এই দেখুন, সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে কত সুন্দর বেগুনের গাছে বেগুন ধরেছে। গাছটিতে কিছুদিন আগে মিলিবাগের আক্রমণ হয়েছিল, তারপরে ডাল কেটে স্প্রে করবার পরে নতুন বেগুন ধরেছে। এই দেখুন, এটি আরেকটি বেগুনের গাছ, এটিতেও কত সুন্দর বেগুন ধরেছে। যাই হোক, বেগুনটা একটুখানি কোনো একটা পোকার আক্রমণ হওয়ার কারণে একটু ছোটো মতো হয়ে আছে, তবুও গাছটি বেশ ভালো লাগছে। এদিকে দেখুন, এইদিকে এই গাছটি ব্যাগটার মধ্যে আলুর গাছ লাগিয়েছিলাম। আলুর মুখ কিভাবে লাগায় আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন, আমি ওইভাবেই লাগিয়েছিলাম। এই দেখুন, সুন্দর গাছ বেরিয়েছে। আর এইদিকে এই বস্তাটার মধ্যে কুমড়ো শাকের গাছ লাগিয়েছি। আর আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে এই জমিটার এই সাইডে আমি রসুনের গাছ লাগিয়েছি। এই দেখুন, বেশ কিছু রসুনের গাছগুলি বড় হয়ে গেছে। এখানে বেশ কিছু লাল শাকের গাছ বেশ বড় হয়ে রয়েছে। যেগুলো একদম বড় হয়েছে সেগুলো আমি দানা করবার জন্য রেখেছি। আর এদিকে নতুন দানা আবার ছড়িয়েছি হচ্ছে। আর এদিকে দেখুন, কয়েকটি আলু গাছও এখান থেকে বার হয়েছে। আমি রান্নার জন্য ব্যবহার করবার যে আলু, তার থেকেই শীতকালে যে মুখগুলো বেরিয়ে আসে, সেই সমস্ত মুখগুলোকে ছোট ছোট করে কেটে নিই, নিয়ে তারপর সেগুলিকে এই মাটির মধ্যে লাগিয়ে দিই। আর সেখান থেকে দেখুন কত সুন্দর গাছ বেরোনো শুরু হয়েছে। আর এই পিছনের দিকে পেঁয়াজের গাছ, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন সমস্ত পেঁয়াজ থেকে পাতা বার হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন, আর এই দিকে লাগিয়েছিলাম পালং শাকের গাছ। ছোট 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 গাছ সদ্যমাত্র বার হওয়া চালু হয়েছে। কিছুদিনের মধ্যে বড় হলে আপনাদের সাথে আবার আপডেট দেব। এই দেখুন, এটি একটি কুমড়ো শাকের গাছ। কুমড়ো শাকের গাছটি খুবই সুন্দরভাবে বাড়ছে। আর এইখানেই রয়েছে, এই দেখুন, একটি বরবটির গাছ, আর 3টি বরবটিও ধরেছে সুন্দর। বেশ কচি রয়েছে, এখনও বড় হয়নি, তবে ধরেছে। গাছটি এত ছোট গাছে যে বরবটি ধরবে আমি তো ভাবতেই পারিনি।
তবে বরবটিটা খুব সুন্দরই হয়েছে। আর এদিকে এইটি দেখুন, এটি একটি পটলের গাছ। বাড়িতে যে আমরা খাওয়ার জন্য পটল নিয়ে আসি, সেই পটল যদি কখনো দানা পাকা অবস্থায় দেখেন, তাহলে আপনারা এইভাবে গ্রো করতে পারেন বাড়িতেই পটল গাছ। এখন যেহেতু নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস যদি বাড়ে এটা ভালোভাবে, তারপরে গরমকালে আমাদেরকে ভালোভাবেই পটল দেবে। আর এদিকে আমার উচ্ছের গাছ, উচ্ছের গাছ থেকে তো আমি প্রায়ই উচ্ছে তুলি, আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করি। উচ্ছে যখনই আমি আসি এরকম 2-3টে করে উচ্ছে আমি নিয়ে যাই গাছটা থেকে। এখানে 2টো গাছ রয়েছে প্রধানত, আর 2টো গাছই পুরো জায়গাটি ঝাঁকড়া অবস্থায় হয়ে রয়েছে। এই দেখুন, এখানে আরও একটি উচ্ছে, আর এখনও প্রচুর ছোট ছোট উচ্ছে রয়েছে ভিতরে। আর উচ্ছে গাছের সমস্যা এটাই, পাতার মধ্যে উচ্ছেগুলো এমনভাবে লুকিয়ে থাকে, সবসময় দেখতেও পাওয়া যায় না। আর কিছু কিছু সময় দেখি মানে পুরো পেকে হলুদ হয়ে যায়, তারপরেই দেখতে পাই তাকে। আর এই দিকে আমার পেঁপে গাছটায় দেখুন পেঁপে এসেছে, 3টে পেঁপে ধরেছে, 3টে না 2টো ধরেছে, আর একটা ফুল হয়ে রয়েছে। আর এই পাশে আরেকটা পেঁপে গাছ রয়েছে, সেটাতেও ফুল এসেছে। কিছুদিন আগেই একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের সাথে যে কিভাবে আমি পেঁপে গাছে সার দিই। আর এদিকে দেখুন, এটি হচ্ছে ধনেপাতা। এটি হাইড্রোপনিক্যালি আমি তৈরি করছি। যদি সাকসেসফুল হই তো আপনাদের সাথে কিভাবে হাইড্রোপনিক্যালি তৈরি করে ধনেপাতা বাড়িতে আপনারা চাষ করতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই গাছের গোড়াতেও আমি ধনেপাতা লাগিয়েছি। আর এখানে দেখুন, এই ফুল গাছের ফুলটা শেষ হয়ে গেছে, আর ওখান থেকে দানা বের হওয়া শুরু হয়েছে। দানাগুলিকে ছিঁড়ে ফেলতে হবে, তাহলে পরবর্তী ফুল আবার সুন্দরভাবে আসবে, পরে আবার ফুল আসবে। এখন যদি দানা পাকতে দিই, তাহলে গাছের সম্পূর্ণ এনার্জি ওই দানা পাকাবার পিছনে চলে যাবে, তো নতুন ফুল আসতে সময় লাগবে। তো অনেক কথা বলা হয়ে গেছে, এবার চলুন তুলসী গাছের পরিচর্যাটি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এটি হচ্ছে আমার তুলসী গাছ। তুলসী গাছটা দেখুন খুবই সুন্দর সবুজ রয়েছে, পাতাও বড় আছে, কিন্তু গাছটি একটুখানি হেলে পড়েছে। আর আজকে একে সার দেব, আর একটু সফট প্রুনিং করে দেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার তুলসী গাছটার প্রত্যেকটা ডগাতেই মঞ্জরি হয়ে গেছে। সমস্ত মঞ্জরিকে কেটে দিয়ে আজকে সফট প্রুনিং করব। আর এদিকে দেখুন, যদি আপনার মাটি হেলদি হয়, আর যদি মাটিতে প্রপারলি সার থাকে, সেটিকে বোঝবার একটা খুবই ভালো উপায় হলো যে আপনার গাছের গোড়ায় আগাছা তৈরি হবে। যদি আপনার মাটিতে এক ফোঁটাও সার না থাকে, মাটি যদি আনহেলদি হয়, তাহলে গাছের গোড়ায় একটিও আগাছা হবে না। আর যখনই গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সার মাটি থাকবে, তখনই এই ধরনের আগাছার উৎপাত আপনি লক্ষ্য করতে পারবেন। আর যখনই এরকম আগাছা দেখবেন, তখনই তুলে ফেলে দেবেন, কারণ এই তুলসী গাছটা যত না খাবার খাবে, তার থেকে বেশি ওই আগাছা খাবার খাওয়া চালু করে দেবে। সুতরাং যখনই আগাছা দেখবেন, গাছের গোড়া থেকে তুলে ফেলে দেবেন। এইবার এই গাছটি সমস্ত মঞ্জরিকে আমরা কেটে ফেলবো, কারণ মঞ্জরি থেকে দানা তৈরি হবে। আর গাছ যখন দানা তৈরি শুরু করে, তখন গাছের অনেকখানি এনার্জি নষ্ট হয়। আর ওই সময় দেখা যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, তারপরে পাতার আকার ছোট হয়ে যায়। সুতরাং যখনই মঞ্জরি দেখবেন, মঞ্জরি কেটে ফেলা উচিত। কারণ মঞ্জরিকে যদি আপনি রেখে দেন, তাহলে মঞ্জরি শুকিয়ে গিয়ে দানা হবে, নতুন চারা আপনি পাবেন, কিন্তু গাছের হেলথ নষ্ট হয়ে যাবে। সুতরাং আজকে এই দেখুন সফট প্রুনিং করে দিলাম। এটিকে সফট প্রুনিং বলে। হার্ড প্রুনিং বলতে আমরা হচ্ছে কোনো ডালপালাকেই না রেখে সমস্তকে, যদি আমরা ডালপালাকে কেটে ফেলি, ছেঁটে ফেলি, আর নতুন গ্রোথের জন্য গাছকে নিয়ে যাই, সেটাকে বলা হয় হার্ড প্রুনিং। আর আমি এখানে যে কাজটি করছি সেটাকে বলা হয় সফট প্রুনিং। কারণ প্রত্যেকটা ডালের ডগাতে যতগুলি মঞ্জরি আছে, সবগুলিকে কেটে ফেলবো। আর যদি কোনো ডাল এক্সেস এদিক ওদিক বেশি বেড়ে যায়, সেটাকেও কেটে ফেলবো। গাছটি যেহেতু একটুখানি ঝুঁকে পড়েছে, সুতরাং একটি ডালের সাহায্যে মাটির মধ্যে ঢুকিয়ে তাকে সোজাভাবে গাছটিকে দাঁড় করাবার একটু চেষ্টা করে দিলাম। আর এই দেখুন, আরও যে সমস্ত ডালপালাগুলি এদিক ওদিক উল্টোপাল্টাভাবে বেড়েছে, সেইগুলিকে সমস্ত একটা একটা করে কেটে নিচ্ছি। এবার আমাদের দেখুন, সমস্ত ডালপালাগুলিকে আমি ছেঁটে নিয়েছি। এখন দেখতে কেমন লাগছে গাছটিকে, এই দেখুন। গাছটি আর কিছুদিন পরে আবার আরেকটু বেশি ঝোপালো হয়ে যাবে। যে সমস্ত জায়গা থেকে আমরা মঞ্জরি কেটে ফেলেছি, সেখান থেকে আবার নতুন গ্রোথ আসা চালু করবে। গাছটি কিছুদিন পরে আপনাদের সাথে আপডেট শেয়ার করব যে কেমন ঝোপালো হয়ে গেল। আর এই দেখুন, এবার আমরা একে সার দেব।
তুলসী গাছ কিন্তু হেভি ফিডার গাছ। তুলসী গাছকে আপনাদের প্রত্যেক সপ্তাহে একটুখানি যদি আপনাদের সম্ভব হয় তাহলে একটুখানি কম্পোস্টের গুঁড়ো, আর নয়তো আপনারা মাসে একবার আমি যেভাবে এই সার দিচ্ছি আপনারাও সেইভাবে দিতে পারেন। আর 2 থেকে 3 দিন অন্তর আপনারা একটুখানি চাল ধোয়া কিংবা ডাল ধোয়া জল তুলসী গাছের গোড়ায় যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন তুলসী গাছ খুবই সুন্দর হবে, পাতাগুলি বড় থাকবে, সবুজ সতেজ থাকবে। দেখুন আমার এই গাছটা কত সুন্দর সবুজ সতেজ রয়েছে। আমি একে 3 দিন ছাড়া অন্তর অন্তর চাল বা ডাল ধোয়া জল এর গোড়ায় দিই। আর এবার দেখুন এটি হচ্ছে চা পাতা। বাড়িতে আমরা যে চা পাতা খাই, আমার বাড়িতে যেহেতু সবাই লিকার চাই খায়, চিনি ছাড়া দুধ ছাড়া, তো আমি ওই চা পাতাটাকে জোগাড় করে রেখে দিই। এই দেখুন এরকম করে 2 মুঠ চা পাতাগুলোকে আমি গাছের গোড়াটিকে ভালো করে খুঁচিয়ে একদম সাইড বরাবর, টবের সাইড বরাবর দিয়ে দিলাম। এবার বেশ কিছু সবজির খোসা আমি এই সাইড বরাবর দিয়ে দেব। এই দেখুন এইভাবে সমস্ত রান্নাঘরে যে কোনো প্রকারের সবজি আপনি খান না কেন সেই সমস্ত সবজির খোসা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। যেহেতু তুলসী গাছ সেহেতু পেঁয়াজ রসুনের খোসা অ্যাভয়েড করতে হবে। তুলসী গাছের গোড়ায় আমরা পেঁয়াজ রসুনের খোসা একদমই ব্যবহার করতে পারবো না। এই দেখুন বাদবাকি সমস্ত সবজির খোসাই আমরা ব্যবহার করতে পারি। এই দেখুন সবজির খোসা ভালোভাবে দিয়ে তার উপর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ভালো করে জল দিয়ে দিলাম। তাহলে কি যে সমস্ত সবজির খোসাগুলো আমরা এখন দিয়েছি সেগুলো আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হবে আর গাছ ওখান থেকেই খাবার নিয়ে নেবে। এই দেখুন আমি গাছটিকে সম্পূর্ণ রেডি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের জন্য যদি ইনফরমেটিভ হয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই ধরনের গাছের ভিডিও আপনাদের জন্য রেগুলারই নিয়ে আসি। তবে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ব্লগে। টাটা বন্ধুরা।